হ্যালো স্টুডেন্ট, ফিরে আসলাম একটা ক্লাসে। দেখো আজকে তোমাদের করাবো অষ্টম শ্রেণী গণিত রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থার্ড ইউনিট টেস্ট 2025। আজকে আমরা স্কুল নাম্বার 16 নম্বর স্কুলটা নিয়েছি। এর আগের 1 থেকে 15 নম্বর স্কুল দেওয়া হয়ে গেছে, যারা দেখোনি আগের স্কুলগুলো আগে দেখে নাও। আমরা চলে আসবো আজকের ক্লাসের অঙ্কগুলোতে। তা শুরু করে দেবো, আমরা বেশি দেরি করবো না। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দাও। চলো আমরা দেখে নেবো আজকের 1 নম্বর প্রশ্নটা কী বলছে। দেখো এখানে আমাদের যেটা বলছি কী বলেছে, দেখো 75 টাকার 20% এবং 60 টাকার 24%, এর মধ্যে কোনটি বেশি? চলো আমরা দেখি 75 টাকার 20% কত বের হয়। তাহলে 75 টাকার 20% বলতে 20/100, এখানে সরল করো, 5 × 10, 5 দিয়ে কাটাকাটি করো, 5 × 5 আর 5 × 5 = 25। এটা কত পেলাম আমরা? 15 পেয়ে গেলাম। এবার আমরা সরল করব এই যে 60 টাকার 24%, 60 টাকার 24% না, তো 24/100। চলো এখানে কাটাকাটি করো, এখানে আমরা কত দিয়ে কাটাকাটি করবো? দেখো এই শূন্য কেটে দিলাম। এখানে ধরো আমরা 2 দিয়ে করি, 2 × 3 = 6 আর 2 × 5 = 10। এবার দেখো 24 × 3 এটা 72 হয়ে যাবে, আর নিচে 5। এটা ভাগ করে নিই, আমরা ভাগ করলে বুঝতে পারবো এই দুটির মধ্যে কে বড় কে ছোট। তাহলে এখানে 72কে 5 দিয়ে ভাগ করলে আমরা প্রথমে একবার নিলাম 5, 2 নেমে যাবে, এটা 2 নামিয়ে দিলাম, 22, 5 × 4 = 20, 2 নেমে গেল, দশমিক নিয়ে 0 নিয়ে নিলাম, এই যে 5 × 4 = 20, সরি 5 × 4 = 20, এটা 4 হবে আমাদের, এই যে 5 × 4 = 20। ওকে, তো দেখো আমরা এটা পেলাম 14.4, আর এটা কত? 15। তো দেখো 15টা কিন্তু বড়, এই যে 14.4-এর চেয়ে 15টা বড়, তাহলে এটা কিন্তু আমাদের বেশি, এই যে এটা আমাদের বেশি। তাহলে এদের মধ্যে কোনটি বেশি? তো বেশি কিন্তু আমরা পেলাম প্রথমটা পেলাম, তাই না? তো কোনটি বেশি? প্রথমটি বেশি। 2 নম্বর, দেখো একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বহিঃকোণের মান। দেখো পঞ্চভুজের বহিঃকোণ সুষম বলেছে, তাহলে তোমরা করবা কি 360 ডিগ্রিকে, পঞ্চভুজ বলতে বাহু সংখ্যা 5, বাহু সংখ্যা দিয়ে ভাগ করে দাও, তখনই তোমরা কী পেয়ে যাবা? সেই বহুভুজটির বহিঃকোণ পেয়ে যাবা। তো 5 দিয়ে কাটাকাটি করো, 5 × 7 = 35 আর 5 দিয়ে 10, দেখো আমরা পেলাম কত? বহিঃকোণ 72 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সারটা হবে, এই যে বলেছে একটি সুষম পঞ্চভুজের প্রতিটি বহিঃকোণের মান কত ডিগ্রি? 72 ডিগ্রি। অ্যান্সারটা আমাদের 72 ডিগ্রি। 3 নম্বর প্রশ্নটা, 3 নম্বর প্রশ্ন আগের ক্লাসে হয়ে গেছে। আচ্ছা, আগের ক্লাসে কথাই হয়েছে, তোমাদের যেতে হবে, আমি এখানে বলে দিচ্ছি। স্কুল নাম্বার তোমরা চলে যাবে 11 নম্বর স্কুল, সেখানে দেখবা 1-এর 4-এর যে প্রশ্নটা আছে, 1-এর 4 নম্বর প্রশ্নটা, একই প্রশ্ন আছে, তোমরা আগের ক্লাসে গিয়ে অঙ্কটা দেখে নাও। 4 নম্বর প্রশ্নটা দেখো, এই বিন্দুটা y অক্ষের উপর অবস্থান করলে p এর মান। এই টাইপের অঙ্কগুলো আমাদের বারে বারে হচ্ছে, খুব সহজ প্রশ্ন। তো এই টাইপের প্রশ্নগুলো তোমরা এইভাবে করবা। বিন্দুটি যদি y অক্ষের উপর অবস্থান করে, তাহলে যে x-এর পার্টটা আছে না, তাহলে x-এর পার্টটা 0-এর সঙ্গে সমান হয়, মানে আমাদের যে p + 5/7, এটা যে x-এর পার্ট, এটা 0-এর সঙ্গে সমান হবে। তাহলে এখান থেকে p এর মানটা কী হবে? এটা এদিকে ডান দিকে -5/7 হয়ে যাবে, এটা কিন্তু p এর মান। ওকে, চলো 5 নম্বর প্রশ্ন। 5-এর প্রশ্নটা দেখো বলেছে, একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই সরলরেখা পর্যন্ত যে সকল সরলরেখা অঙ্কন করা যায় তার মধ্যে ক্ষুদ্রতম দৈর্ঘ্য হলো। মানে এরকম প্রশ্নটা বলেছে আমাদের। দেখো মানে একটা সরলরেখা আছে, তো এই যে সরলরেখা আমাদের AB, আমাদের একটি সরলরেখা। তো একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু আমরা P নিয়ে নিলাম, তাহলে P থেকে, ঠিক আছে, এখানে ক্ষুদ্রতম যে দৈর্ঘ্য সেটা কিন্তু আমাদের লম্ব দৈর্ঘ্য হবে, এই যে PQ, মানে এখানে PQটা লম্ব AB, ABর উপর PQ লম্ব হলে তখনই আমরা ক্ষুদ্রতম দৈর্ঘ্য পেয়ে যাব। PQ হচ্ছে আমাদের ক্ষুদ্রতম দৈর্ঘ্য। ওকে, লম্ব হতে হবে, তাহলে ক্ষুদ্রতম দৈর্ঘ্য কী হবে? আমাদের লম্ব হবে, লম্ব দৈর্ঘ্য। তাহলে এখানে অ্যান্সারটা হবে আমাদের লম্ব দৈর্ঘ্য, ঠিক আছে, লম্ব দৈর্ঘ্য। চলে আসবো আমরা 6 নম্বর প্রশ্নে। বলছে এই বীজগণিতের সংখ্যামালায় x = 1 বসিয়ে প্রদত্ত কোনটি মান পাওয়া যাবে? তাহলে x-এর জায়গায় x-এর মান বসিয়ে দাও, x-এর মান বসিয়ে সরল করে দেখো কোনটি মান পাওয়া যাচ্ছে আমাদের। তাহলে এখানে দেখো 9 × x-এর মান 1, তাহলে x⁴, তাহলে এখানে x-এর জায়গায় 1, তাহলে পাওয়ার 4, 6 × x³, তাহলে এখানে 1-এর কিউব হবে, -7 × 1 + 2। চলো এদের সরল করে আমাদের অ্যান্সার চলে আসবে। 1-এর পাওয়ার যাই থাকে না কেন একই হয়, যেটা 1, 9 × 9, একইভাবে এটা 1, 6 × 6, এখানে 7 × 7 + 2।
আচ্ছা দেখো 9 আর 2 যোগ করে নাও 11। এবার এই মাইনাসগুলো দেখো -6 -7, তাহলে এটা পাবো -13 পেয়ে যাবা। একই চিহ্ন থাকলে ওই চিহ্ন বসাও আর যোগ করে নেবা। এবার -13 থেকে 11 বিয়োগ হবে, তো এটা -2 পেয়ে যাবা। যে বড় তার চিহ্ন বসাতে হয়। আর দুই রকম চিহ্ন, এখানে যোগ আছে বিয়োগ আছে, তাহলে বিয়োগ করবা, তাহলে অ্যান্সারে কিন্তু -2। এরপরের দেখো 2 নম্বর, এই যে 2 এর প্রশ্নগুলো। 2 এর 1 এর প্রশ্ন দেখো, এই যে 3টি বাহু দেওয়া আছে, এই 3টি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না? দেখো ত্রিভুজ আঁকা কখন যাবে? ছোটো দুটি বাহু যোগ করবা, এদের যোগফলটা যদি তৃতীয় বাহুর চেয়ে বড় হয় তখন কিন্তু আঁকা যাবে। তাই এদের যোগফল দেখো তো, এই যে এখানে যদি 3 আর 5 যোগ করো, এটা 8, তাহলে 8টা কিন্তু 8-এর সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তো ত্রিভুজ আঁকা কিন্তু সম্ভব নয়। উত্তরের সবাইকে যুক্তি দিতে বলেছে, এবার এটাই তোমরা যুক্তি দেবা। তাহলে এখানে কি সম্ভব? তাহলে এখানে লিখবা সম্ভব নয়, সম্ভব নয়, তাই না? যদি এই মানটা যদি 8-এর চেয়ে বড় হতো এটা, তখন কিন্তু সম্ভব হতো। এবার আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা আগের ক্লাসে হয়েছে, তোমরা চলে যাবা 9 নম্বর স্কুলে, সেখানে দেখবা যে 1-এর 5-এর প্রশ্নটা একই প্রশ্ন আছে। এবার আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্নে। দেখো বর্গক্ষেত্রের কর্ণ 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল কত? দেখো এই প্রশ্নটা আগের ক্লাসে বাহুর দৈর্ঘ্য হ্রাস পেলে বলেছিল, এখানে কিন্তু কর্ণ বলেছে। তো চলো এই প্রশ্নটা করাই, ভালো প্রশ্ন বলেছে। তাহলে দেখো এটাকে আমরা এইভাবে সমাধান করব। দেখো এখানে আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10% হ্রাস বলেছে না। তা আমরা ধরো বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যে এ হয়, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2 × বাহুর দৈর্ঘ্য। এটা হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। আচ্ছা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা 100 একক ধরতে পারবো। এই যে কর্ণের এই যে 10%, 10% যে হ্রাস করবে কর্ণ, তা কর্ণের দৈর্ঘ্যকে আমরা 100 এককও ধরতে পারবো। তাহলে এটাও কর্ণের দৈর্ঘ্য, এটাও কর্ণের দৈর্ঘ্য। এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো, এর মানটা। তাহলে 100/√2, এটা গেল আমাদের বাহুর দৈর্ঘ্য। আচ্ছা দেখো, তাহলে এই যে আমাদের বাহুর দৈর্ঘ্য, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা এই বাহুর দৈর্ঘ্য ধরে আমরা ক্ষেত্রফলটা বের করে নিই, ঠিক আছে? ক্ষেত্রফলের সঙ্গে আমাদের হ্রাস বলেছে, কত হ্রাস পাবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর স্কোয়ার, বাহু হয়ে গেল আমাদের 100/√2, তার স্কোয়ার। তো এটা সরল করো, এটাই হবে 10,000 এখানে, এই যে, আর নিচে 2। তাহলে আমাদের এই যে এটা হয়ে গেল আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে? এবার দেখো আমাদের বলেছে যে যখন 10% হ্রাস হবে কর্ণের দৈর্ঘ্য, ঠিক আছে? তো 10% যদি হ্রাস পায়, দেখো এই যে আমাদের যে কর্ণের দৈর্ঘ্য এটা, এই যে √2 × এ, তার 10% কমে গেলে 100 একক যদি কর্ণের দৈর্ঘ্য হয়, তা 10 কমিয়ে দাও, 10 বলতে কমিয়ে দেওয়ার 90 হবে। তাহলে এইভাবে এখন কর্ণের দৈর্ঘ্যটা হয়ে যাবে কমিয়ে। তাহলে এখন আমাদের বাহুর দৈর্ঘ্য কত? 90/√2। তাহলে এই ক্ষেত্রে আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে বাহুর স্কোয়ার মানে 90/√2 তার স্কোয়ার সমান এটা পেয়ে যাবা 81, 2 0, ঠিক আছে? এই যে 8100 আর নিচে 2। তা দেখো আমাদের ক্ষেত্রফল আগের চেয়ে দেখো কি হ্রাস পেয়েছে। তার ক্ষেত্রফল কতটা হ্রাস পেয়েছে? তার ক্ষেত্রফল হ্রাস পেল, যেটা আগে ছিল এই যে 10,000/2, মাইনাস এখন 8100/2, এটা বিয়োগ করে নাও। এটা বিয়োগ করে আমরা বলতে পারবো কতটা হ্রাস পেয়েছে। আচ্ছা 1/2 কমন নিয়ে নাও। এবার এটা যদি বিয়োগ করে, এটা ঠিক আছে, এটা বিয়োগ করে কত পেয়ে যাবা? এটা 1900 বিয়োগ করে পেয়ে যাবা। এই যে 10,000 থেকে 8100 বিয়োগ করলে 1900 পাবা। ওকে, আচ্ছা এতটা আমাদের হ্রাস পেয়েছে। এবার শতকরা কতটা হ্রাস পেয়েছে? দেখো শতকরা হ্রাস পাওয়ার যে নিয়মটা, এতটা হ্রাস পেয়েছে না, এটা উপরে লিখে দাও। এই যে নিচে দেওয়া কী থেকে হ্রাস পেয়েছে? আগে কত ছিল? আগে ছিল আমাদের ক্ষেত্রফলটা এতটা, তাহলে এই থেকে আমাদের হ্রাস পেয়েছে। তাহলে এটা আমরা নিচে দিয়ে দেবো, এই যে 10,000/2 আর 100 দিয়ে গুণ করে দেবা। এই যে শতকরা হ্রাস, এইভাবে শতকরা হ্রাস পাওয়া যায়। আচ্ছা এখন দেখো এই যে 2 আর 2 এটা কাটাকাটি করতে পারবা, আর এখানে 2 0, 2 0, এই 2 0, এই 2 0, তাহলে আমাদের কত রয়ে গেলো? দেখো 19 রয়ে গেলো। তাহলে 19%। এটা আমাদের বলেছিল এখানে যে বর্গক্ষেত্রের কর্ণ 10% হ্রাস পেলে এর ক্ষেত্রফল কত হ্রাস পাবে? ক্ষেত্রফলটা হ্রাস পাবে 19% হ্রাস পাবে। ওকে, ভালো প্রশ্ন ছিল। আচ্ছা আমরা চলে যাবো এরপরে 4 নম্বর প্রশ্নে। দেখো একটি 2 অঙ্কের সংখ্যার এককের অঙ্ক x আর দশকের অঙ্ক x+8 হলে সংখ্যাটি বের করতে বলেছে। বাহ, খুবই তো ভালো প্রশ্ন। দেখো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা কিভাবে তৈরি করব?
সেটা হবে 10 গুণিত এককের ঘরের অঙ্ক, ঠিক আছে। এই যে 10 গুণিত দশকের ঘরের অঙ্ক, দশকের ঘরের অঙ্কটা কত আছে আমাদের x প্লাস 8 আর প্লাস এককের ঘরের অঙ্ক, এককের ঘরের অঙ্ক x। এইভাবে 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা তৈরি হয়। মানে দেখো কীভাবে উদাহরণটা দিই তোমাদের, এই যে একক দশক, ধরো 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা কত 37, তাই না। তাহলে এই যে দেখো দশকের ঘরের অঙ্ক 3 আর এককের ঘরের অঙ্ক 7, তাহলে আমাদের যে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তৈরি হয় সেটা হবে 10 গুণিত দশকের ঘরের অঙ্ক, ঠিক আছে। এই যে 10 গুণিত দশকের ঘরের অঙ্ক 3 আছে, 10 গুণিত দশকের ঘরের অঙ্ক 3 আর যোগ এককের ঘরের অঙ্ক 10 3 30 যোগ 7, যোগ করে কত পাবা 37, ঠিক আছে। যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এইভাবে তৈরি করা হয়, 10 গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্ক। ওকে, তাই এই জিনিসটা আমরা করলাম। দেখো দশকের ঘরের অঙ্ক দেওয়া আছে, এককের ঘরের অঙ্ক দেওয়া আছে, তাহলে তোমরা কীভাবে সংখ্যাটি পাবা, সংখ্যাটি পেয়ে যাবা 10 গুণিত দশকের ঘরের অঙ্ক প্লাস এককের ঘরের অঙ্কটা যোগ দিয়ে দেবা। চলো এটা সলভ করে নাও, 10 দিয়ে যদি গুণ করে দাও তো 10x প্লাস 10 আর 8 গুণ করবা, এটা 80 পেয়ে যাবা, এটা x, 10x আর x এ যোগ করে তোমরা পেয়ে যাবা 11x আর এখানে আমাদের 80। তা এই যে আমাদের দেখো সেই সংখ্যাটি যে বের করতে বলেছিল, সংখ্যাটি আমাদের হয়ে গেল 11x প্লাস 80, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। এরপরে চলে যাবো আমরা 5 নম্বরের প্রশ্নে। দেখো এখানে 5-এর প্রশ্নটা কী বলেছে আমাদের, এবিসি ত্রিভুজের বহিস্থ এসিডি, যে বহিস্থ কোণটা আছে এসিডি, এই কোণটা 130 ডিগ্রি দেওয়া আছে আর বি কোণটা দেখো সমান সমান 2/3 এ কোণ যদি হয় তাহলে কোণ এবিসি এর মানটা বের করতে বলেছে। আচ্ছা এখানে দেখো আমাদের ত্রিভুজটা আছে না, ত্রিভুজ এবিসি, যে এবিসি আর এখানে বহিস্থ এক কোণটা আছে, এই কোণটা বহিস্থ কোণ, এটা আমরা ডি নাম দিয়ে দিলাম। দেখো এসিডি যে বহিস্থ কোণটা 130 ডিগ্রি বলে দিয়েছে। এখন আমাদের জানতে হবে যে ত্রিভুজের বহিস্থ কোণ মানে এসিডি কোণটা, এই যে বহিস্থ কোণটা হয় অন্তস্থ বিপরীত কোণ দুটির যোগফলের সমান, এই দুটি কোণের যোগফলের সমান হবে। আচ্ছা তাহলে এখানে দেখো আমাদের এই যে কোণ এ কোণ প্লাস এই যে বি কোণ, এই দুটি কোণের যোগফলের সমান হবে। আচ্ছা তাহলে এই কোণ এসিডির মান তো আমরা এখানে পেয়ে গেছি, প্রশ্নে দেওয়া আছে 130 ডিগ্রি। এবার বি কোণের মান দেওয়া আছে, তাহলে এ কোণটা এখানে লিখলাম প্লাস আর বি কোণের জায়গায় বসিয়ে দিচ্ছি 2/3, এই দেখো 2/3 এ কোণ, এই দেখো বি কোণের জায়গায় আমরা বসিয়ে দিলাম 2/3 এ কোণ। আচ্ছা তাহলে এখানে লক্ষ্য করো আমরা 130 ডিগ্রি এখানে ভগ্নাংশের যোগ বিয়োগ করে নাও, এটা হয়ে যাবে এই যে 3 কোণ এ আর এটা 3 3 মিলে গেল, তাহলে 2 কোণ এ 130 ডিগ্রি, এটা 3, এই যে এ কোণটা 3টা আছে, এখানে এ কোণটা 2টা আছে, তাহলে 5টা হয়ে যাবে এ কোণটা আর নিচে 3। এটা আমাদের দেখো পাই দিয়ে এখানে কাটাকাটি করতে পারবো, তাহলে 5 2 10 আর এটা 30 হয়ে যাবে, 5 6 30, এটা হলো 26 ডিগ্রি। তাহলে কোণ এর মানটা দেখো কত হবে, যে 26 3 গুণ করে নাও, 26 আর 3 যদি গুণ করো দেখো 26 3 কত হবে, তো 26 আর 3 যদি গুণ করি আমরা 3 6 18, এই যে আমাদের দেখো 3 6 18 8 আর 3 দিয়ে 6 6 আর 1 7, তাই তো, এই যে 78 ডিগ্রি। তাহলে আমাদের কার মানটা বের করতে বলেছে এখানে, কোণ এবিসি, এবিসি মানে বি কোণটা দরকার, তাই তো। দেখো এই যে বি কোণ, তাহলে বি কোণটা আমরা কী করে পাবো, আমাদের যে সম্পর্কটা দেওয়া আছে এখানে বি কোণটা, তাহলে বি কোণ সমান সমান কত 2/3 এই যে এ কোণ, এ কোণের মানটা পেয়ে গেলাম আমরা 78 ডিগ্রি, এখানে বসিয়ে দাও, এটা 3 দিয়ে কাটাকাটি করে দাও, 3 দিয়ে 6 আর 3 6 18, এই যে তাহলে বি কোণটা আমরা পেয়ে গেলাম 26 দিয়ে কত, 26 দিয়ে তোমরা পেয়ে যাবে 52 ডিগ্রি। বি বলতে হচ্ছে কোণ এবিসি, এই যে বি কোণটাকে এবিসি বলা যায়, দেখো এই যে বি কোণটাকে এবিসি কোণ বলা হয়, তাহলে এবিসি কোণটা আমরা পেয়ে গেলাম 52 ডিগ্রি, এই যে আমাদের এটাই অ্যান্সার। আচ্ছা এরপরে আমরা চলে যাবো দেখো 6 নম্বর প্রশ্নে। আচ্ছা এই প্রশ্নটা আগের ক্লাস হয়ে গেছে, তোমাদের যেতে হবে 9 নম্বর স্কুলে 2-এর দেখবো 5-এর অঙ্কটা আছে। আচ্ছা এরপর বড় প্রশ্নগুলো দেখো, বড় প্রশ্নগুলোর যে কথা আমি আগে আলোচনা করেছি সেই কথা একই কথা আগের ক্লাসে বলেছি, তোমরা আগের ক্লাসগুলো দেখো আমি কি বলেছি, বড় প্রশ্নগুলো চাইছো তো বড় প্রশ্নের ক্লাস খুব তাড়াতাড়ি চলে আসবে। দেখো তোমাদের যে অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো আমি করিয়ে দিচ্ছি, এগুলো আমাদের শেষ হতে চলেছে, আজকে 16 নম্বর স্কুলে তোমাদের দিয়ে দিলাম।
এরপরে 17-18 যে কটা স্কুল আছে আমি তাড়াতাড়ি শেষ করে বড় প্রশ্নের ক্লাস আমি তোমাদের নিয়ে চলে আসবো। ওকে, তো ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিতে হবে। তো আবার তোমাদের যে পরবর্তী ক্লাসটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো।